যেই মুভিগুলো পর্ব আকারে পাবলিশ হয় তাদের মাঝে খুব কম সংখ্যক মুভি এমন আছে যার দ্বিতীয় পার্ট অনেক হিট হয়েছে। বলিউডের কথা বাদই দিলাম, সাউথ ইন্ডিয়াতেও এমন রহরহ হচ্ছে। প্রথম পার্ট হিট হলে দ্বিতীয় পার্টের জন্য ডিরেক্টররা মরিয়া হয়ে ওঠে, বাট অধিকাংশ দ্বিতীয় পার্টের মুভি একেবারে হেগে দেয়। রিসেন্টলি স্মার্ট শঙ্করের দ্বিতীয় পার্ট রিলিজ হয়েছে, যেটা বক্স অফিসে এত বড় ধামাকা দিয়েছে যে এই মুভিটা ডিজাস্টারের ক্যাটাগরিতে পড়েছে। মুভির কাহিনী যদি আপনার জানার থাকে তাহলে তো দেখবেনই, বাট যদি আমার বাড়তি কথা বা রোস্টিং টাইপ কিছু ভালো না লাগে তাহলে আপনি ভিডিও নাও দেখতে পারেন, কারণ মুভির সিন আর কাজবাজ দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, উল্টো পাল্টা বলে দিব। বলিউড পাড়ায় একটু কামাই করার জন্য সঞ্জয় দত্তকে নিয়েছে, বাট তার পুরো ফায়দা উঠাতে পারেনি। কিউট একটা হিরোইন রয়েছে, তাই রোমান্সের হালকা ঝোল রাখা হয়েছে। যে সিনগুলো না দেখালে চলবে না সেগুলো ছাড়া বেশি গভীরে যাব না, তাই চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, আমার কোনো কথা যদি একটু অতিরিক্ত মনে হয় তো কি চুপচাপ থাকবেন, চেপে যাবেন? আর হ্যাঁ, এটা মুভির দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট মানে স্মার্ট শঙ্করের এক্সপ্লেন ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, না দেখলে সেটা আগে দেখে নিন, তাহলে ক্যারেক্টারদের চিনতে একটু সুবিধা হবে। কেমন? ওয়েল, কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার তেলেগু মুভি নাম ডাবল স্মার্ট এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় হায়দ্রাবাদের ইসলাম এরিয়ায়। ক্যামেরা একটা পিচ্চিকে ফলো করে যে পোছাম্মা বলে ডাকতে ডাকতে এখানে এসে বসে। ইনি তার মা। আন্টি বলে, কিরে আজও কি জাহেদ খানকে দেখেছিস নাকি? এভাবে হাঁপাচ্ছিস যে? পিচ্চি একটা পোটলা থেকে কিছু বের করে বলে, তোমার জন্য চুরিয়ে এনেছি। শুনে আন্টি তার কাজ ফেলে কাছে আসে। আরে তুই টাকা কই পেলি? তার হাত দেখে বলে, তুই আবারও কাজ করেছিস? বাংলা মুভির কাহিনী হলো না? সময়টা সেই কালের যখন ব্রেন ট্রান্সফার করা হচ্ছে। এখনো কি এমন সিন সেট করা মানায় যে বাচ্চা ছেলে এমন ঠেলার গাড়ি চালিয়ে মার জন্য চুরি আনবে? আমরা ছোটবেলা থেকে তো এমন কাহিনী দেখে বড় হয়েছে, কিন্তু ডিরেক্টর মনে হয় দেখেনি। যাক, তো এই পিচ্চির নাম হলো শঙ্কর। তার মা অন্যের বাড়িতে কাজ করে। শঙ্কর তাকে পোছাম্মা বলে ডাকে। শঙ্করের বাবা মারা গেছে অনেক আগেই। তার মায়ে তাকে বড় করছে। অভাবের সংসার, ছেলেটাকে বেটার লাইফ দিতে পারছে না বলে শঙ্করের মা তাকে ঘুমিয়ে রেখে প্রায় রাতে একা একা উঠে কান্না করে। বাট তাতে উপরওয়ালার পরীক্ষা শেষ হয় না। ছেলে চুরি এনেছিল আদর করে, তাই মা সেগুলো পরে শঙ্করকে নিয়ে পরের দিনে মন্দিরে যায়, ভিখারিদের খাবার খাওয়ায়। শঙ্করের মা ছিল তার দুনিয়া। সে তার মাকে ছাড়া কিছুই বুঝতো না, সবসময় মার সঙ্গেই থাকতো। কিন্তু হুট করে তার মা তাকে ছেড়ে চলে যায়। কিভাবে কি হলো সেটা পরে দেখাবে বলে সিন কাট করে কয়েক বছর সামনে শুরু হয় লন্ডনে। চাইনিজদের মতো একটা বাড়ির সামনে কিছু গাড়ি এসে থামে, আর আড়ালের ভিতর থেকে বের হয় টিয়া কালো চকমা চোখি দিয়ে। দিদির নাম বানি জে, এখানে বেন্টলি। তাদের আশা দেখে একজন চাইনিজ গিয়ে তার গুরুকে বলে বিগ বুল এসেছে। গুরুজি চোখ মেলে, আর এখানে গাড়ির ভিতর থেকে এন্ট্রি করায় বলিউডের বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত স্যার, অর্থাৎ বিগ বুলের লোকজন নিয়ে ভিতরে আসে। গুরুজিও তার লোকজন নিয়ে সামনে খাড়ায়। বিগ বুল দুনিয়ার আজাইরা সব ডায়লগ মারে, যেগুলো বাংলা মুভির চেয়েও জঘন্য। বাট তাদের কথা আমরা বুঝি যে গুরুজি বিগ বুলের ইলিগাল বিজনেসে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাকে এসব ছেড়ে দিতে বলছে। গুরুজি তার শক্তি দেখাতে চায়, মানে সে তাকে ছাড়বে না। এটা শুনে বিগ বুল যেভাবে হাসতে থাকে, আপনার মনে হবে স্যার এটা কেজিএফ না, আপনি ওই ক্যারেক্টার থেকে বের হয়ে আসুন প্লিজ। সেম অ্যাটিটিউড, হুদাই হাসাহাসি। যাক, শুরু হয় মারামারি। বিগ বুল একাই লড়বে। লড়বেই তো। এরা কুংফু শিখেও কি তার সঙ্গে পারবে? সে তো জ্যাকি চ্যানের বড় ভাই, মানে একটা তো সাজা মানা থাকা উচিত, তাই না? আচ্ছা, এটা না হয় ছাড়লাম। বিগ বুল মারামারি করছে, এখান থেকে দিদি কেন জানি চিল্লাচ্ছে, আবে তোরা মরবি বে। দিদি এত জিদ উঠলে তুমি গিয়ে মারামারি করো, এখানে মাথায় চাপ নিচ্ছ কেন? মারামারি শেষের দিকে আবারও দিদি এমন জোশ দেখিয়ে জ্যাকেট ম্যাকেট খুলে ফেলে। বাপরে, এখন বুঝলাম বিগ বুলকে হারানো কেন যাচ্ছে না। এমন চলতি ফিরতে আইপিএস সঙ্গে নিয়ে ঘুরছে, অটোমেটিক চার্জ হচ্ছে। যাক, সবাইকে মেরে মুরে বিগ বুল গর্ব করছে যে তাকে কেউ হারাতে পারবে না, সে কখনো মরবে না, এটাই সেটা লেস ফিতা। তখনই মাথা চক্কর দিয়ে ভিতরের তারে ঝটকা লেগে যায়। বিগ বুল মাথা ধরে পড়ে যেতে লাগে। সবাই এসে তাকে ধরে, আর সিন কাট করে কয়েকদিন সামনে সিবিআই হেড অফিসে নিয়ে এসে এন্ট্রি করায় মুভির অন্যতম ক্যারেক্টার সঞ্জয় শিন্ডে, অর্থাৎ চন্দ্রকান্ত বাবুর কাকু। সবাইকে বলছে অনেক বছর আগে নিজের বাপকে মেরে দেশ ছেড়ে পালিয়ে যায়, তারপর যত রকম ইলিগাল বিজনেস রয়েছে সব শুরু করে, বাইরে থেকে ইন্ডিয়াতে অপারেট করতে থাকে। এখন গান অব দি সাপ্লাই করা শুরু করে দিয়েছে। এত বছর কেউ তার ব্যাপারে কোনো তথ্য জোগাড় করতে পারেনি। এই কিছুদিন আগে ইন্টেলিজেন্ট এই ফুটেজটা পেয়েছে। কথা বলছিলাম ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড বিগ বুলের ব্যাপারে। অফিসার্স, তোমরা কি করবে আমি জানি না। এই হসপিটালে সে কি করছিল, তাও আবার 4টা ঘন্টা। এই সব কিছু ডিটেলস আমার চাই নাও। সিন দিদির টেনশন দিয়ে আবারও এখানে আসে। ওই যে সে মাথা ঘুরে পড়ে গেল, সেই টেস্ট রিপোর্ট এসেছে। অবশ্যই বাজে কিছু এসেছে, তাই বেন্টলি বলতে চাইছে না। বিগ বুল বলতে বলে। বেন্টলি বলে, তোমার হাতে আর 3 মাস সময় আছে। ব্রেন টিউমার এমন পর্যায়ে গেছে যেখান থেকে ফিরে আসা পসিবল না। শুনে তো বিগ বুলের বুল বিগ হয়ে যায়। সে মানতে চায় না তার এমন কিছু হতে পারে, তার সঙ্গে হতে পারে। টাকার বন্যা বয়ে দাও, আমি মরতে চাই না, আমার অনেক প্ল্যান, এসবের কি হবে, আমি বাঁচতে চাই, আমি জানি না তুমি কি করবে, বাস আমার সমাধান করো। সিন কাট করে পরে সিনে আমরা দেখি বিগ বুলের গাড়িতে করে কাউকে আনা হলো। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার মকরান দেশপান্ডে, অর্থাৎ ডক্টর থমাসের। এই সেই লোক যে বিগ বুলকে বাঁচাতে পারবে। বেন্টলি খুঁজে বের করেছে। প্রফেশনালি সে একজন সায়েন্টিস্ট। বিগ বুল জিজ্ঞেস করে সে কিভাবে তাকে বাঁচাতে পারবে। কাকু বলে মেমোরি ট্রান্সফার। সেটা আবার কি? ডক্টর বলে আপনার মাথার মেমোরি আমরা অন্য একজনের মাথায় ট্রান্সফার করব, এতে আপনার অস্তিত্ব সেম তেমন থাকবে যেমনটা এখন আপনি আছেন। মানে আপনার পছন্দ অপছন্দ, লুডো খেলা, ফিউচার প্ল্যান সবকিছু সেম ভাবে তার মাথায় থাকবে, মনে হবে আপনার জিরক্স। বিগ বুল বলে তাহলে তার মাথায় যেটা থাকবে সেটা? ডক্টর বলে সেটা ডিলিট হয়ে যাবে।
যাবে, তার মাথায় জাস্ট আপনার স্মৃতিই থাকবে। তার তো মানুষ না খলিফা আন্টির ভিডিও যে ডিলিট করে দিবেন আর হয়ে যাবে। এখন আমার কথা হলো, এই ডক্টর সাহেব কোথা থেকে এলো, সূত্র কি দেখালো না, আর তাকে কোন অ্যাঙ্গেলে সায়েন্টিস্ট মনে হচ্ছে বলুন তো? তার কথাবার্তা শুনে তো দালালের মতো লাগছে, বাট কি আর করা, ডিরেক্টর এসব কেন লক্ষ্য করেনি কে জানে। যাক, তার কথা শুনে বিগবুল কি বুঝলো জানি না, খুব খুশি। ডক্টর বলে কিন্তু এর জন্য এক্সপেরিমেন্ট করতে হবে। বিগবুল বলে যা দরকার করো, কি লাগবে আমি দেখছি। ডক্টর যেই বলে কিন্তু স্যার এটা তো ইল্লিগাল। ওমা, পিছন থেকে কুমির দিদি ফাল পেরে ওঠে, আবে কার সামনে কি বলছিস বে, তার কাছে ইল্লিগাল বলতে কিছু নেই। ডক্টর আর কি বলবে, ঠিক আছে। পরে সিনেই আমরা দেখি তাকে বিশাল ল্যাব সহ যন্ত্রপাতি, লোকজন, ডক্টরস যার উপরে টেস্ট করবে এমন লোক, যা যা লাগবে সবকিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মানে লন্ডনে গিয়ে কথা বললো, ফিরে এলো, ল্যাব রেডি হলো, লোকজনও জোগাড় হচ্ছে। কত ইজি না? টাকা হলে মনে হয় এমনই হয়। তো ডক্টর তার কাজ শুরু করেছে, কিন্তু এক্সপেরিমেন্ট ফেল হতে থাকে। বেন্টলির সঙ্গে কথা বলে যে কাজ হচ্ছে না, সে তারা দেয় যে করে হোক কাজ করতে হবে। অনেক চেষ্টা করার পর ডক্টর বলে দেয় এভাবে কাজ হচ্ছে না, অনেক সময় লাগবে, লোক মরছে। বেন্টলি বলে তাহলে কি করা যাবে এখন? ডক্টর বলে একটা রাস্তা আছে, একটু কঠিন কিন্তু 100% কাজের। কি সেটা? ডক্টর বলে হায়দ্রাবাদের একটা লোকাল ছেলে যার নাম ইসমার্ট শঙ্কর, ওকে আনতে হবে। এর আগে ওর উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেই সুবাদে ওর মাথার পিছে একটা ইউএসবি পোর্ট রয়েছে। ওকে যদি ধরে আনা যায় তাহলে খুব সহজেই বিগবুলের কাজ হয়ে যাবে। অপশন এই একটাই। সিন কাট করে একটা গাড়ির পিছে কিছু গাড়ি ফলো করা দিয়ে এখানে আসে। ট্রাক থামে, পেছনের গাড়ি থেকে কাকুরা নেমে গাড়িতে অমনে শুট করতে থাকে। একটু পর ট্রাকের গেট খুলে হাতে পাটাখা নিয়ে একটা লোক সামনে আসতে থাকে। এখন বলুন, এরা যারা মূলা হাতে দাঁড়িয়ে আছে, এরা তো একে মারতে এসেছে না? তাহলে হা করে কি দেখছে? এটুকুতেও গান শুট করতে পারছে না? এ কাকা তার মাস্ক খুলতে বলে, সে ডায়লগ মেরে দুইটা বস্তা দুজনকে মেরে একজনের উপরে পড়ে। তাদেরই লোকদের মারছে আর এরা হা করে দেখছে। লজিকের মায়েরে বাপ। যাক, এবার ভাই মাস্ক খোলে আর এন্ট্রি হয় মুভির হিরো রাম পুদিনেনি, অর্থাৎ ওস্তাদ ইসমার্ট শঙ্কর আলিয়াস ডাবল স্মার্ট। এদের মালিকের টাকা সে চুরি করেছে, তাই তাকে মারতে এসেছে, কিন্তু তারা তাকে মারতে পারছে না, শঙ্করই তাদের মারছে। সবাই শেষ, সিনু আসে। ভাই এরা কিন্তু বিগ বুলের লোক। শঙ্কর বলে এজন্যই তো মেরেছি, যাতে ইঁদুর গর্ত থেকে বের হয়ে আসে। চল, ট্রাক নিয়ে চলে যায় আর সিন এখানে আসে। বেন্টলি বসকে বলছে একটা ছেলের খোঁজ পাওয়া গেছে, যাকে এর আগে সিবিআই তাদের কাজে ব্যবহার করতে এই অপারেশন করেছিল। তার মাথার পিছে একটা অলরেডি ইউএসবি পোর্ট রয়েছে, যেটা কাজে লাগিয়ে আমরা খুব সহজেই কাজ চালাতে পারবো। ও তো মানুষ নয় জায়েদ খান যে ইউএসবি কেবল লাগিয়ে গান বাজাবেন আর ডিগবাজি শুরু হয়ে যাবে। এটা কি কোনো কথা হলো? ইউএসবিতে লাগাবে আর ব্রেন ট্রান্সফার হয়ে যাবে। যাক, বেন্টলি যেই বলে ও হায়দ্রাবাদে থাকে, ওর নাম হলো ইসমার্ট শঙ্কর। শুনে বিগবুল হাসতে থাকে, কি স্মার্ট? শালা মাথার পিছে ফুটো নিয়ে ঘোরে, আবার নিজেকে স্মার্ট বলে। ও কাকা, এখানে হাসার কি হলো? একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে না? একটু লজিক লাগান কাকা। ওই ফুটোর উপর নির্ভর করে আপনি ইমমর্টাল হতে চাইছেন আর সেটা নিয়েই মজা করছেন। তার মানে আপনি নিজেও বুঝতেছেন এমন ফুটা দিয়ে লেনদেন সাউন্ডস লাইক স্টুপিডিটি। ডিরেক্টর কি খেয়েছে বুঝি না। বিগবুল বলে যে করে হোক ওকে ধরে আনো, আমি বাঁচতে চাই। কি করবে আমি জানি না। সিন এখান থেকে কয়েকদিন সামনে আনে শঙ্করের কাছে। অনেকদিন হলো নতুন মেয়ে দেখছে না, এভাবে আর ভালো লাগছে না। এসব নিয়ে দুই বন্ধু কথা বলছে, বাট আগের পর্বের যে দুইটা গার্লফ্রেন্ড ছিল সে ব্যাপারে কিন্তু কোনো কথা এখানে বলা হয়নি। তো গার্লফ্রেন্ড নিয়ে কথা বলছিল, হুট করে নজর এদিকে পড়ে আর এখানে এন্ট্রি হয় সদ্য হিমাগড় থেকে বের করা একেবারে টসটসা টমেটো আই মিন মুভির হিরোইন কাভিয়া থাপ্পড় অর্থাৎ জান্নাতের। এমন মিষ্টির গামলা ক্যাডবেরির বক্স দেখে কোন ছেলে চুপ থাকবে বলুন? বাইরে ঘন্টি বেজে ওঠে। ও এমজি। দিদি অটো পাচ্ছিল না, শঙ্কর গাড়ি আগে নিতে বলে। এসে দিদির সামনে দাঁড়ায়, ক্যামেরা এখান থেকে ফোকাস দেয়। শঙ্কর এমন করে হেলে গিয়ে জিজ্ঞেস করে কোথায় যাবেন ম্যাডাম? দিদিও হেলে এসে ঠিকানা বলে। এরা তো যাবে, গাড়িতে উঠতে বলে। তো এরা ততক্ষণে গাড়ি ছাড়ুক, এখানে আমার আরো কিছু বলার আছে। এডিটর একটু পিছনে হতো বাবা। এই যে এরা বসে আছে, দিদি এখানে দাঁড়িয়ে, এই যে পুরো পরিবেশ, কোথাও কি আপনার মনে হলো এটা কোনো বাস স্টপ স্টেশন? দিদি এখানে কোথা থেকে এলো? কোনো গাড়িকে তাকে নামিয়ে দিয়ে গেল? দ্বিতীয় কথা হলো হট স্টাইলিশ আর দামি জামা কাপড় যে পড়তে পারে তার কাছে কি এই অটোই একমাত্র বাহন? কোনো গাড়ি কি সে বুক করতে পারেনি? তৃতীয় কথা হলো যখন শঙ্কর এসে জিজ্ঞেস করলো কোথায় যাবেন, এটা কি কোনো স্বাভাবিক জিজ্ঞেস ছিল? ড্রাইভারের সঙ্গে আরেকজন থাকবে আর সে এভাবে বলবে আর প্যাসেঞ্জারও সেভাবেই হেলে এসে বলবে? আগে আরো দেখুন। গাড়ি চলছে, শঙ্কর জান্নাতকে দেখে যাচ্ছে আর তাকে নিয়ে দুজন বিভিন্ন ধরনের কথা বলছে। সে তাকে বউ বানাবে, তার কোমর কেমন, ফিগার কেমন, পা কেমন। বুঝলাম মজা ছলেই বলছে, কিন্তু এখন কথা হলো বাস্তবে যদি কোনো ছেলে এমন করে, মেয়ে কি সেই গাড়িতে থাকবে বা ওই ছেলেকে আস্ত রাখবে? এটাও মানলাম। দিদি এসে নামে কই, শঙ্কর যেখানে থাকে সেখানেই, এগুলা কথা। এটাও মানলাম। এখানে ভাই দিদির সঙ্গে ফ্লার্টিং করে, জান্নাত রাগারাগি করে বা লোকাল ভাষা বলে বুঝিয়ে দেয় যে সে শহরের ন্যামকা মেয়েদের মতো না, তাকে দেখেই বুঝেছে সে কেমন লুচু টাইপের ছেলে। শঙ্কর বলে পাশের বাড়িটাই তার, মেয়েটা তারই প্রতিবেশী, লাইন জমবে। সিন কাট করে সেদিন পার হয়ে পরের দিন একটা ক্লাবে আসে, যেখানে আমরা জান্নাতকে দেখি। কাজ বাজার ভেষভূষা দেখে ভাইবেন না সে পুলিশ, সে এই ক্লাবের সিকিউরিটি ইনচার্জ। সেইবারে আবার এরাও এসেছে কেন একটু পর বুঝতে পারবেন। কিন্তু কথা হলো এত বড় ক্লাবে জব করে আর থাকার জন্য এমন বস্তির মতো জায়গা, ব্যাপারটা আবারও জমলো না। যাক, একটু পর সেই ক্লাবে এরা দুজনও চলে আসে। ভাই তো তার মোডে আছে। জান্নাত দেখে গার্ডদের এদের উপর নজর রাখতে বলে। দুজন এখানে বসে যায় খেলবে। এই ভাই সাহেব এসে বেন্টলিকে শঙ্করের কথা বলে। এরা খেলা শুরু করে। জান্নাতের নামে প্রথম বাজে লাগায় আর জান্নাত জান্নাত বলে চিল্লাতে থাকে। দিদি তো শুনতে পাচ্ছে কিন্তু কিছু করার নেই। আবার ওভার অ্যাক্টিং। ক্লাবে এসে কেউ এভাবে চিল্লাবে? চিল্লাতেও পারে। আমরা
গরিবরা এই ব্যাপারে কি বলবো। তো এরা খেলছে, দিদি সেখানে এসে একটু অমন মুডে সেই মুডে বলছে ভাই আগুন দে, বিড়ি খাবো। শঙ্কর আগে এমন করে তাকায়, তারপর লাইটার বের করে সেই জ্বালিয়ে দিতে যায়। এর ফাঁকে জাদুকর কুমকুমা তার ড্রিঙ্ক পাল্টে দেয়। বলেন এটা কি কোনো যুক্তি হলো? এখন কিছু বলে তো কবা আমরা ভালো এবারে সামনে সিনু আগুনটা জ্বালিয়ে সেই দিচ্ছে, তারপরেও নাকি কেউ দেখতে পাবে না কে তার ড্রিঙ্ক পাল্টে দিল। নো প্রবলেম, আমরা তো মানুষ না, জায়েদ খান, মেনে নিলাম। দিদি বিড়ি টানছে, এরা খেলছে। কাকু পিছনে গিয়ে ফুটো দেখে এমন এমন করছে, এটা কি কোনো সায়েন্টিস্টের রিয়াকশন? মেনে নিন। আবারও বাজি জিতে যায়। সেই খুশিতে ভাই জান্নাতের ব্যাপারে বলছে যে তার কারণে বাজি জিতলো, পানি খাবে। সিনু থামিয়ে দিয়ে কথা ধরে। এমন করতে করতে হাত থেকে গ্লাসটা পড়ে যায়। আর এটা দেখে দিদি সিনুর উপর রেগে যায়, আবে ইডিয়েট, কি করলি এটা? আপনি কি করলেন? এটা ফিমেল কোকা কোলা, এটা ক্লাব। কোন যুক্তিতে সে এভাবে দাঁড়িয়ে থেকে তাদের খেলা দেখছে আর গ্লাস পরে যাওয়াতে এমন চিল্লাচ্ছে? মেনে নিলাম। এটা কিছু না বলে পাগল মনে করে সেখান থেকে বের হয়ে যায়। সিন আবার দুদিন সামনে আনে কাকুর অফিসে। টিভিতে নিউজ দেখছিল দেশে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে। না হাসিনা দাদিকে সরকার বানাতে নয়, কি ব্যাপারে প্রোটেস্ট পরে জানা যাবে, বাট পরিবেশ বেশ খারাপ। কাকু ফোন করে এসব প্রোটেস্টের ডিটেলস জানতে চায়। ওদিকে একটা জায়গায় ওই সেম কোম্পানি যার টাকা শঙ্কর চুরি করেছিল আবার লোড হচ্ছিল, শঙ্কর সেখানেও এসে যায়। আবে এতগুলো টাকা লেনদেন হচ্ছে, গেটে অন্তত একটা সিকিউরিটি গার্ড তো রেখে দিবি তোরা না? যাক, দুই পক্ষের গোলাগুলিতে হিরো ছাড়া সবাই মারা যায়। ভাই টাকার বস্তা নিতে যাবে, চিপা থেকে বের হয়ে আসে জান্নাত। মানে এসব টাকা ওই ক্লাবেরই যেখানে জান্নাত জব করে। জান্নাত শঙ্করকে টাকা নিতে দিবে না, এটা নিয়ে দুজনের মাঝে হাতাহাতি হয়। জান্নাতকে দেখে তো শঙ্কর সুযোগ মনে করে মজা নিতে থাকে। এই ফাঁকে সিনু সব মাল উঠিয়ে নেয়। তারপর শঙ্কর গান বের করে ফাঁকা মেরে তাকে ভয় দেখায়। এরপর ঠোঁট চেপে ধরে বলে, এত কিউট হয়ে এসব কাজে কেন এসেছো? চোর তো তোমায় উঠিয়ে নিয়ে যাবে বলে মাস্ক সরিয়ে একটা প্যারাসিটামল দেয়। এটা দেখানোর কারণ যখন দিদি তাকে সরিয়ে দেয় তার মাস্কটা সেম ভাবে মুখে লাগানো থাকে। মানে সে মাস্ক খুললো তখন জান্নাত চিনতে পারেনি, আবার সে তাকে সরিয়ে দিল। এর মাঝে শঙ্কর মাস্ক কখন পরে নিল? আমরা তো চুতিয়া, মেনে নিলাম। টাকা চুরি হয়েছে, দায়িত্ব জান্নাতের ছিল, কিন্তু সে বাঁচাতে পারেনি, উল্টো চোরের সঙ্গে চুম্মাচাটি করেছে। তাই ম্যানেজার তাকে জব থেকে ফায়ার করে দেয়, তার কোনো কথাই শোনে না। যাও। সেখান থেকে ফেরার সময় আবার এদের অটোতেই ওঠে। মন খারাপ, তাই সিনু যেই বলে কি হয়েছে ম্যাডাম, জান্নাত কান্না করে আর বলে তার জব চলে গেছে। একটা চোর তার এই সর্বনাশ করেছে, তাই তার মন খারাপ। শঙ্কর পিছে যায়, আরে কেন চাপ নিচ্ছিস? টাকা কোম্পানির গেছে, তোর কি জবের অভাব হবে? জান্নাত বলে সে ওই চোরকে ছাড়বে না, পুলিশকে জানাবে। সে পুলিশকে জানাক। সিন আবার দুদিন সামনে নিয়ে আসে। এরা এখানে দারু মারু খেয়ে বসে আছে। বেন্টলি সেখানে আসে, তার সঙ্গে জাদুকর কুমকুমা। বলছে সে তাকে দেখে নেবে, কিন্তু বেন্টলি যায়, সে আগে তার জাদু চালাক। শঙ্করের সামনে গিয়ে বসে, হাই আমি বেন্টলি। মনে আছে সেদিন ক্লাবে দেখা হয়েছিল, এমন চলতি ফিরতি আগুন আমার কাছে নিশ্চয় বড় কিছু। বল। বেন্টলি বলে তাকে তার ভালো লেগেছে, সে তার সঙ্গে ক্লাবে যাবে কিনা একদম লুডো খেলবে। শঙ্কর বুঝে যায় এর পিছে কোনো চাল আছে, সে না করে। কুমকুমার গুড়া কিরমি কামড় দেয়, সে এসে ভাব নিতে থাকে, আবে ম্যাডামকে না বলছিস? শঙ্কর তাকে কেলায়। এরপর বেন্টলির আরো লোকেরা আসে, তাদের সঙ্গে লম্বা একটা মারামারি হয়। সবাই যখন চিত, বেন্টলি বলে একদিন তোকে নিয়ে যাবই বলে ঘাস মারা ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন বিগ বুল ফোন করে আপডেট জানতে চায়। বেন্টলি বলে ওকে যতটা সহজ ভেবেছি ততটা না, আরো সময় লাগবে। বিগ বুলের তো সময় নেই, সে ইন্ডিয়া আসতে চায়। বেন্টলি বলে এটা সেফ না, কিন্তু বিগ বুল শুনে না। তার নাক দিয়ে রক্ত পড়া শুরু করেছে। ডাক দিলে এক দিদি এসে মেডিসিন দেয়। পাশের গুলো কি মেয়ে নাকি খেজুরের গাছ, বাচ্চারা আছে সেদিকে আর না যায়। পরের দিন কাকুর দুইটা অফিসার এসে বলে স্যার বিগ বুল ইন্ডিয়াতে আসছে, আমরা খবর পেয়েছি। চন্দ্রকান্ত বিশ্বাস করতে চায় না, কারণ সে তো এত ইজিতে আসবে না। এরা বলে স্যার এটা কনফার্ম, আমরা কিন্তু দেরি করলে মিস করে ফেলবো। কাকু বিশ্বাস করে। বিকেলে বিগ বুল ইন্ডিয়াতে আসে, তার লোকেরা তাকে রিসিভ করে। বেন্টলির সঙ্গে তারা চলে যায়, সেও চলে যায়। এদিক থেকে এরাও আসে। বলুন এটা কি কোনো কথা হলো? তারা খবর পেয়েছে সকালে সে আসতেছে, অথচ আসতে আসতে আসামি চলে গেল। এটা কি কোনো যুক্তি হলো? মেনে নিন। রাতে আবার ওই ক্লাবে টাকা লোড হচ্ছিল। শঙ্কর আবার আসে, কিন্তু এবার লুকিয়ে এসেছে। কেন বুঝলাম না। একটু পর শঙ্কর দেখে একটা মেয়ে, আর কেউ না জান্নাত। এখানে কি করছে? ওটা কথা না, জান্নাত লুকিয়ে আসলো যেন কেউ তাকে না দেখে, কিন্তু এখানে এসে মাস্ক পরে নিল। বারে লজিক। যাক, তারপরে গাড়ির সঙ্গে একটা ট্রাকার সেট করে দেয়। এর মাঝে কি একটা আসতে ধরে, তাই লুকাতে এখানে আসে, যেখানে অলরেডি শঙ্কর বসে আছে। আর কি কোইন্সিডেন্স দেখুন, দিদি তার কোলেই বসে। এখানে আরো যা হয় বললাম না। শঙ্কর ডাক দেয় দিদি। জান্নাত চমকে ওঠে, কেবে? আবে চোর তুই, তোর জন্য আমার। শঙ্কর বলে আমি চোর, তুই কি সিদ্দিকের বউ? চল মাস্ক খোল। জান্নাত বলে আগে তুই খোল। শঙ্কর আগে খোলে, আর তাকে দেখে দিদি অবাক। বাহ, এটা তো আকাশচুম্বী সারপ্রাইজ। শঙ্কর তার মাস্ক খুলে দেয়। এরপর জান্নাতকে প্রস্তাব দেয় তার সঙ্গে কাজ করতে। প্রথমে সে রাজি হয় না, কিন্তু শঙ্কর তাকে সত্যিই ভালোবাসে সেটা বুঝতে পারে, তাই রাজি হয়ে যায় যে দুজন একসঙ্গে কাজ করবে। কাজ আর কি, এটা তো চুলকাচুরকির একটা লক্ষণ। তো নতুন নতুন যেহেতু চুলকাচুরকি শুরু হলো, সেই সুবাদে দুজন চলে যায় একটু হাওয়া খায়। সঙ্গে এমন মেয়ে থাকলে ছেলেরা দুনিয়াদারি কেমনে মনে রাখবে বলুন তো? যাক, তারা মজা মস্তি করুক, করতে পারে, সে অধিকার তাদের রয়েছে। আমরা না হয় তারপরে যাই, কি হয় দেখি। গান শেষে এরা একটা রিসোর্টে ছিল। ভাই একটু আরাম করছে, কিছু লোক তাকে ঘিরে নেয়। শঙ্কর টুপিটা সরিয়ে দেখে অনেকগুলো লোক। আর কিছু বুঝে ওঠার আগে জান্নাতের গলার আওয়াজ আসে। কি হলো? বেন্টলি তাকে ধরে ফেলেছে। দেখেই তো শঙ্করের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু বেন্টলি জান্নাতকে মারার ভয় দেখিয়ে তাকে শান্ত করে দেয়। সিন কাট করে পরের সিনে আমরা দেখি শঙ্করকে ল্যাবে ঢুকানো হয়েছে। বেহুশ করেই ঢুকিয়েছে, বাট একটু পর তার হুঁশ ফিরে আসে। সেম আগের বারের মতো ল্যাবে। আবার কি করছিস বে তোরা, ছাড় আমাকে। ছোটাছুটি করছে। এর মাঝে বিগ বুল এসে পড়ে, আর ওই ভিলেন হয়ে হিরোর লুক, সেম রিয়াকশন, সেম। শঙ্কর
বিগবুলের দিকে হা করে চেয়ে থাকে আর কিছু সিন দেখায় যাতে কিছু একটা আমরা আন্দাজ করতে পারছি, বাট বিস্তারিত এখন বলা হয় না। বিগবুল শঙ্করকে বলছে মাত্র 4 দিনের মাঝে তুই আমি হয়ে যাবি, তাই তোকে একটু দেখিয়ে নি। শঙ্কর বলে আব্বে ছ্যাবলা, এই 4 দিনই এনাফ তোকে মারতে। ডক্টর শঙ্করকে অ্যানেস্থেসিয়া দেয়। শঙ্কর আস্তে আস্তে ঝাপসা দেখতে শুরু করে। তারপর শুরু হয় মেমোরি ট্রান্সফারের কাজ। অনেকক্ষণ অবধি এইসব দেখায় কিসের কি হচ্ছে, উদয় বিভিন্ন বাল বতুয়া দেখিয়ে আমাদের বোঝাচ্ছে। যাক, অপারেশন শেষ হয়, মানে যার মাথায় দিবে তাকে বেহুশ করতে হবে, কিন্তু যে দিবে তার কিচ্ছু করতে হবে না, সে এতটা স্বাভাবিক থাকবে যে কি বলবো। ডক্টর বলে এর হুঁশ ফিরতে দেরি হবে, জেগে গেলে আমি আপনাকে ডাকছি। বিগবুল চলে যায়। ওদিকে এক্সপেরিমেন্ট করা বডি যে সাইজ করতো চন্দ্রকান্ত কাকু বিগবুলের সেই লোককে ধরে ফেলেছে। জিজ্ঞেস করে কি হচ্ছে ওখানে, কেন এত লোকজন যাওয়া আসা, ওই জায়গাটা কোন জায়গা। মারটা আর খেয়ে সে বলে দেয় কি কি হচ্ছে আর কোন জায়গায়। ব্যাস, কাকু লোকজন নিয়ে সেখানে চলে আসে। সবাইকে মেরে মেরে ডক্টরকে ধরে। বিগবুল কই? ডক্টর বলে সে কিছু জানে না। মেমোরি কাকে ট্রান্সফার করেছে ডক্টর দেখায়। কাকু এখান থেকে দেখতে দেখতে যাচ্ছে, কিন্তু এখানে এসে এমন ভাব করে যেন মাত্র দেখলো, দূর থেকে আগে দেখতে পায়নি, এত কাছে এসে দেখলো। চেলানো শুরু করেছে, আর কি লোক পাসনি তোরা? এমনি ওর জ্বালা আমরা সহ্য করতে পারছি না, এখন আবার বিগবুলের মতো শয়তানের বুদ্ধি ঢুকিয়ে দিয়েছিস। কাকু শঙ্করকে উঠাই। হুঁশ ফিরে শঙ্কর কাকুকে দেখে সেম রিয়াকশন। আবে তুই? কাকু বলে আগে কিছু করিস না বেটা, ভালো করে আমার কথা শোন। বিগবুল তোর সঙ্গে এ করেছে, তোর আমাদের হেল্প করতে হবে, ওর সিক্রেট গুলো আমাদের বলে দে। শঙ্কর কাকুর কথা বিশ্বাস করে না, আগের পার্টের মতো তাকে মারা শুরু করে। পুলিশ তাকে ধরে ফেলে। সেখান থেকে নিয়ে যাচ্ছিল তাদের আস্থা নাই। মাঝে বিগবুলের লোকেরা অফিসারদের গাড়িতে হামলা করে। সব অফিসারদের মেরে মুড়ে শঙ্করকে বের করে আনে। একটু পর সেখানে বিগবুল চলে আসে। শঙ্করকে বলে তোকে খুঁজতে আমার অনেক সময় লেগেছে রে, অনেকটা ইনভেস্ট করেছি তোর উপর, আর তুই পালাচ্ছিস। শঙ্কর বলে তোকে আমি অনেকদিন হলো খুঁজতেছি বে, তোর সঙ্গে লম্বা একটা হিসাব রয়েছে। বিগবুল জিজ্ঞেস করে কিসের হিসাব বে? শঙ্কর বলে মনে আছে পোছাম্মার কথা, দেবীজি যে তোদের বাড়িতে কাজ করতো, আমি সেই পোছাম্মার ছেলে বে যাকে তুই নির্মম ভাবে মেরেছিস। তার মানে শঙ্করের মাকে বিগবুলই মেরেছে। বিগবুল বলে ও তুই মরিসনি সেদিন। শুরু করে তুল কালাম। মোটামুটি সবাইকে মারা শেষে বিগবুলের কাছে যায় ভাই, বাট সে তো সুপারম্যানের চাড্ডি, শঙ্করকে টাইমে দেয় না। মারটার খেয়ে শঙ্কর একটা গাড়ি পায় যেটা দিয়ে সে পালাতে চায়। এরা গুলি তো করছে কিন্তু কিছু করতে পারছে না। একটু সামনে গিয়ে শঙ্কর গাড়ি ঘুরিয়ে নেয় আর হাই স্পিডে গাড়ি সামনের দিকে ছেড়ে দেয়। এরা গান দিয়ে দূর থেকেও কিছু করতে পারছে না, আর সে এসে সবাইকে উড়িয়ে দিল। ভাবা যায় গাড়ি দিয়ে বিগবুলকে মারতে যাবে, কিন্তু বিগবুলের মেমোরি চাপ দিতে থাকে। বিগবুল তো ডাকছে আয় আয়, গাড়ি লাগিয়ে দিলেও তার কিচ্ছু হবে না, ভাই এত শক্তিশালী। শঙ্কর খুব জোর করে তার মেমোরি থেকে গাড়ি স্পিডে চালায়, বাট একটু যেতেই সে বেহুশ হয়ে যায় আর গাড়ি এদিকে গিয়ে কার সঙ্গে যেন লেগে ওদিক থেকে উড়ে বিগবুলের মাথার উপর দিয়ে নদীতে গিয়ে পড়ে। উপরওয়ালা আর কি কি দেখানো বাকি আছে তোমার লীলা। গাড়ি পানিতে ডুবে আস্তে আস্তে নিচে পড়ে আর লেখা ওঠে ডাবল সিম কার্ড অ্যাক্টিভেটেড, মানে মুভির ইন্টারভেল পয়েন্ট। ইন্টারভেল পর শঙ্করকে খুঁজতে বেন্টলি তার বাসায় আসে। তাকে তো পায় না, কিন্তু সে বিগবুলে যত টাকা চুরি করেছিল সেগুলো পায়। মানে পানিতে পড়লো তখন না খুঁজে এখন খুঁজতে বের হয়েছে। এগুলা কথা বাড়ে। শঙ্কর নদী থেকে কিভাবে উঠলো, কিভাবে বাঁচলো কে জানে। এখানে অপেক্ষা করছিল, এরা আসে। শঙ্কর দেখায় তারা আবার তার মাথা ইউজ করছে, তার সঙ্গে আবারও ঝামেলা করছে। এবার বিগবুলের মেমোরি ট্রান্সফার করেছে। যাকে আমি এতদিন ধরে মারার জন্য খুঁজেছি তাকে সামনে পেলাম, কিন্তু কিছু করতে পারবো না। আমার রাগে মাথাটা ফেটে যাচ্ছে। জান্নাত বলে চলো আমরা আগে হসপিটালে যাই। শঙ্কর বলে এতে কাজ হবে না, কারণ হসপিটালের ডক্টররা এর কিছুই করতে পারবে না। আমি পুরো দমে বিগবুল হয়ে যাই, তার আগে তোমাদের আমার মার ব্যাপারে বলি শোনো। আমার মা কাজ করতো বিগবুলদের বাড়িতে। ওই হারামি তখন থেকে ইলিগাল বিজনেসের সঙ্গে জড়িত ছিল। তার বাবা নিষেধ করাতে সে তাকে মেরে ফেলে। মা সেই সময় সেখানেই ছিল বলে তাকেও মারতে তাড়া করে। আমি সবসময় মার সঙ্গেই থাকতাম। মা আমাকে নিয়ে সেখান থেকে পালাতে চাই, কিন্তু ওর লোকেরা সবাই আমাদের ঘিরে নেয়। মা অনেক অনুরোধ করে যে সে কাউকে কিচ্ছু বলবে না, তার ছেলেকে যেতে দিক। তার পায়ে পড়ে রিকোয়েস্ট করে, কিন্তু ও আমাকে আগে শুট করে দেয়। তারপর আমার মাকেও মারে। তারপর আমাদের মৃত ভেবে লাইনে ফেলে দিয়ে আসে। মার হুঁশ ফিরে সে আমায় পট্টি থেকে নামিয়ে দেয়, কিন্তু সে নিজে নামতে পারে না। মা সেখানেই মারা যায়। এমন লোকের সহযোগিতার জন্য তার হয়ে যাব এটা মানতেই পারছে না। মাঝে 2 দিন পার হয়ে যায়। বিগবুল বেন্টলিকে আরো স্ট্রিক্ট হতে বলছে, কারণ শঙ্করের মাঝে তার পুরো মেমোরি রয়েছে। তার মানে তার সব বিজনেস সিক্রেট সবকিছুই সে জানে। জান্নাত ফোন করে চন্দ্রকান্ত কাকুকে সব বলে দেয়। কাকু লোকেশন সেন্ড করতে বলে, সে যাবে। ওদিকে শঙ্কর বিগবুল হয়ে যায় আর আয়নার সামনে নিজেকে দেখে ফিল করতে থাকে। বেন্টলি সিনো আসে, আরে ভাই ভাবি এখানে থাকতে তুই আমার মালটাকে দেখছিস কেন? এটা তো বুঝতে পারেনি সে এখন বিগবুল হয়ে আছে। জান্নাত বলে মাথা গরম করিও না, এখন আবার বললো না যে আমি কে। শঙ্কর তাই বলে তুমি কে? জান্নাত থাটিয়ে একটা চর মারে যাতে আবার ঝটকা খায় আর শঙ্কর হয়ে যায়। কি হলো, আমায় কেউ মারলো নাকি? সিনো বলে ভাই এবার একটু শঙ্কর হয়ে থাক, আমাদের তো ভয় করছে। শঙ্কর বলে আবে কিসের ভয়, চল কতদিন হলো বোতল ভাঙি না, বলে মাঠে নেমে যায়। এর পিছে কি লজিক থাকলো? যাক, গান শেষে শঙ্কর আবার বিগবুল হয়ে যায়। তখনই আবার পুলিশ আসে শঙ্করকে ধরতে। বিগবুল দেখছে তার গলায় এসব কি। তোরা আবার কেবে? পুলিশ বে তোকে ধরতে এসেছে, চল আমাদের সঙ্গে। যেহেতু তারা গান তাক করে আছে তাই বিগবুল চুপচাপ চলে যায়। আর সেখানে
সেখানেই ছিল কুমকুমা। জান্নাতকে হাই বলে আর সিন কাট করে পরে সিনে আমরা দেখি জান্নাত বিগবুলের সামনে। জান্নাত বলে সে শঙ্করের গার্লফ্রেন্ড। বিগবুল বলে সেটা না, আমি যেটা জানতে চাইছি সেটা বল। জান্নাত তার নাম বলে, সে তার ক্লাবে কাজ করতো কিন্তু ফায়ার হয়ে গেছে। বিগবুল বলে না এটা না, আমি যেটা জানতে চাইছি সেটা বল। ওদিকে এই বিগবুলকে কাকু জেরা করছে, বল তোর প্ল্যান কি, কেন শঙ্করকে ইউজ করেছিস। অবভিয়াসলি সে কিছু বলবে না। এদিকে বিগবুল একটা আইডি বের করে পড়ে, তানিসা ইমা জান্নাত, স্পেশাল ডাইরেক্টর এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। জান্নাত তার মানে জান্নাত মূলত একজন এজেন্ট। বল কেন এসেছিস। জান্নাত বলে তাকে সেট করা হয়েছে বিগবুলের সব ইলিগাল বিজনেসের টাকা কিভাবে অপারেট হয়, কোথায় রাখে, ব্ল্যাক মানি কতগুলো, সবকিছুর তথ্য নিতে। ওদিকে কাকু এর থেকে কিছুই বের করতে পারছে না। মারার ভয় দেখালে সে উল্টো গান কেড়ে নিয়ে নিজেকে শেষ করে দিতে চায়। জোরাজোরি করতে করতে পেছনে একজন মারে আর ওই ভিতরে ঝটকা খেয়ে শঙ্কর হয়ে যায়। কাকুর তো জানে পানি এলো। শঙ্কর বেটা এখন একটু শঙ্কর হয়ে থাক প্লিজ, আমার কথা শোন। তোর ব্রেন থাকা অবস্থায় বিগবুলের সবগুলো সিক্রেট আমায় একটু বলে দে, আমি তোর সঙ্গে থাকবো, তোর সব কেস উঠিয়ে নিব, একটু মনে করার চেষ্টা কর বেটা। শঙ্কর মাথায় চাপ দিয়ে কিছু দেখতে পায়, একটা ল্যাপটপ চায়, দেওয়া হয়। শঙ্কর বিগবুলের সুইচ ব্যাংকে ঢোকে। কি করছিস। শঙ্কর বলে ওর সুইচ ব্যাংক আগে দখল করতে হবে বলে বিগবুলের সুইচ ব্যাংকের পাসওয়ার্ড পাল্টে দেয়, যার নোটিফিকেশন আসে বিগবুলের ফোনে। এটা কি কোনো কথা হলো। মানলাম আমরা পাবলিক, তাই বলে এত বোকা। মানে সুইচ ব্যাংকের মতো একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড পাল্টে গেল, মেইন বিগবুলের না পারমিশন লাগলো, না ডিভাইসে কোনো সিকিউরিটি দেওয়া আছে, মানে মেনে নিন। বিগবুল জান্নাতকে ফোন করে শঙ্করকে ডাকতে বলে সে সব কেন করছে। জান্নাত ফোন দিয়ে বলে বিগবুল তাকে উঠিয়ে নিয়েছে। শঙ্কর বিগবুলকে ফোন দিতে বলে সে আসবে, কোথায় আসবে বলতে বলে। কুমার বলে দেয় কোথায় আসতে হবে। শঙ্কর কাউকে বলে সে তাকে শেষ করে দিবে বলে পুলিশদের সঙ্গে নিয়েই বের হয়। যাচ্ছে, রাস্তার মাঝে আবার ঝটকা খেয়ে বিগবুল হয়ে যায়। পাশে কাকুকে দেখে বলে আবে তুই আমার সঙ্গে কেন বে, চল নাম। কাকুকে নেমে দিয়ে বিগবুল হয়ে সে চলে যায়। সিন একটা খালি বিল্ডিং এ আসে। বিগবুল আগেই এসেছে। একটু পর শঙ্করের ভিতরে থাকা বিগবুল আসে। বাপরে, এইটুকু আসতে আসতে এসে গাড়িও পাল্টে ফেলেছে আর নিজের পোশাকও পাল্টে ফেলেছে, মেনে নিন। শঙ্করের অ্যাটিটিউড এখন বিগবুলের মতোই। বিগবুল জান্নাতকে মারতে চায়, শঙ্কর বলে মেরে দে, আমার কি, কারণ সে তো এখন বিগবুল হয়ে আছে। বিগবুল বুঝতে পারে এটা শঙ্কর না, বলে তোকে টেস্ট করতে হবে। ওকে, টেস্ট করে দেখ। দুজন বসে পড়ে। মেন বিগবুল তার কিছু গোপন কথা যেগুলোর ব্যাপারে একমাত্র সেই জানে জিজ্ঞেস করে, শঙ্কর সেগুলো বলে দেয়। যার মাঝে লাস্ট প্রশ্ন ছিল বিগবুলের এখন সব থেকে বড় প্ল্যান কি। শঙ্কর বলে ইন্ডিয়ার মাঝে দুইটা দেশ করা, মানে সাউথ ইন্ডিয়া আর নর্থ ইন্ডিয়ার মাঝে মতভেদ তৈরি করে দাঙ্গা লাগানো আর দুই দলকে টাকা হাতিয়ার সাপ্লাই করে ব্যাপারটা আরো উস্কিয়ে দেওয়া। এতে বিগবুলের লাভ কি, যখন দাঙ্গার কারণে সরকার আনস্টেবল হয়ে যাবে, লোকজন বেকারও হবে, কাজ থাকবে না, যুবকদের ব্রেন ওয়াশ করতে সুবিধা হবে, নেশা আর খারাপ পথে নিয়ে যাবে। এতে তার বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য আর গানের বিজনেস হবে। সব শুনে বিগবুল বেশ ইমপ্রেসড হয়। আর ওই ওভার অ্যাক্টিং, হুদাই হাসি, হুদাই ডায়লগ, যে সিন কয়েকদিন সামনে আসে। দাঙ্গা ছড়িয়ে গেছে, স্টুডেন্টরা প্রোটেস্টে নেমেছে, সেই ব্যাপারে অফিসাররা কাউকে বলছে তাদের ডিমান্ড সাউথ ইন্ডিয়া আলাদা একটা রাষ্ট্র হোক। এর জন্য সাউথ আর নর্থের মাঝে খুব ঝামেলা চলছে। কাকু বলে এই বুদ্ধি আবার ওই হারামি বিগবুলে না তো, কারণ এমন আইডিয়া ওই হারামির মাথাতেই আসতে পারে। একজনকে সামলানো যাচ্ছিল না, এখন আবার দুজন তো এক হয়ে গেছে। কই ওরা দুজন মুস্তিতে আছে। জান্নাত নাচানাচি করছে আর সেই তালে তালে শঙ্করকে অনেকগুলো মদ খাইয়ে দিচ্ছে। আর গান শেষে এসে শঙ্কর বেহুশ হয়ে যায়। বিগবুল বলে কি কইলি ওর সঙ্গে। জান্নাত কেন জানি এমন করে। ও দিদি, মোটেও বাঘের মতো লাগছে না, বিড়ালের কাজিন মাসি লাগছে। লাইট অফ হয়ে যায়। জান্নাত শঙ্করকে নিয়ে পালায়। আরে কপাল, সব তাদের লোকে ভরা। তার মাছ থেকে শঙ্করকে নিয়ে এসে পালালো, সাবাস। জান্নাত ফোন করে কাকুকে সব বলে দেয় তাড়াতাড়ি কিছু করতে হবে, নয়তো এই পুরো দমে বিগবুল হয়ে যাচ্ছে। কাকু ঠিকানা বলতে বলে তারা এখন কোথায় আছে। দিদি বলে, কাকু বলে তোমাদের সামনে দেখো একটা চেক পোস্ট আছে, ওখানে ধরা দাও, আমি অফিসারকে ফোন করছি। একটু পর গাড়ি এখানে থামে। পুলিশ তাদের ধরে থানায় এনে অফিসার কাকুকে ফোন করে বলে দেয়। কাকু বলছে নজর রাখো, উল্টা পাল্টা কিছু করো না, আমি আসছি। অফিসার কনস্টেবলকে বলে পোছাম্মাকে নিয়ে আয় তো। জেলের ভিতর থেকে এক আন্টিকে বের করা হয়। এনার নামও পোছাম্মা, একজনের বাড়িতে কাজ করতো। তার বাড়িতে চুরি হয়েছে, সে করেনি কিন্তু মালিক তাকেই ফাঁসিয়ে দিয়েছে। পুলিশও তাকে ফাঁসাতে কাগজ সাজিয়েছে, সাইন করতে বলে, আন্টি করতে চায় না। এটা নিয়ে অফিসার তার সঙ্গে বাজে ব্যবহার শুরু করে, যেটা বিগবুল দেখে। আর আস্তে আস্তে তার মাথায় তার মায়ের সিন ভাসতে থাকে। বিগবুল শঙ্করে পরিণত হয়ে যায়। অফিসার আন্টিকে একটা মারে, বাস শঙ্কর চেয়ার তার উপরে ভাঙে। শুরু হয় এখানেও মারামারি। সবাইকে মেরে মুড়ে সেখান থেকে বের হয়ে একটা হোটেলে আসে। শঙ্কর খাবার এনে দেয়, নিচে বসে আন্টি খায়। আচ্ছা, কোনোভাবে কি আপনাদের আন্টিকে এমন সিনের সঙ্গে ফিট মনে হচ্ছে? আমার কাছে তো আলগা লাগছে। যাক, শঙ্কর জিজ্ঞেস করে তার কে আছে। আন্টি বলে ছেলে ছিল, এখন কেউ নেই। শঙ্কর বলে তাকে দেখে তার মায়ের কথা মনে পড়ে, সে কি তার সঙ্গে থাকবে? আন্টি বলে ঠিক আছে। শঙ্কর বলে তার মাথার সমস্যা, সে অন্য কেউ হয়ে যায়, সে যাই বলুক না কেন সে যেন তাকে ছেড়ে না যায়। আন্টিও প্রমিস করে সে ছেড়ে যাবে না। খাবার দাবার শেষ করে শঙ্কর ফোনটা হাতে নিয়ে গাড়ির দিকে যাচ্ছিল, আবার ঝটকা খেয়ে বিগবুল হয়ে যায়। বিগবুল বলতে বলতে আর শুনতে শুনতে তো মেজাজ খারাপ হয়ে যায়। এরা তো ভয় পাচ্ছে, না জানি এবার কি হয়। বিগবুল ফোন করে, ব্রাদার কই তুমি? বিগবুল বলে প্রতিটা স্টেটে টাকা পাঠাতে হবে, রেডি করো, আমি আসছি। বলে সে গাড়িতে উঠতেই দেখে আন্টি বসে। কে আপনি? এখানে কি করছেন? বেটা। কিসের বেটা? নামুন এখান থেকে। উপায় নেই, আন্টি নেমে যায়। সে গাড়ি টান দেয়। এবার দেখুন মজা। আন্টি গাড়ির পিছনে
কেউ নাই। এরাও যায় কিন্তু আন্টি পিছু ছাড়ে না, দৌড়াচ্ছে। একটু পর কি গাড়ির পিছে উঠে পড়ে। না না আমি আর কিচ্ছু বলতে চাই না, অলরেডি অনেক বলে ফেলেছি, এবার আপনারা বলুন এটা কেমন হলো। মানে আচ্ছা আরেকটা ব্যাপার, শঙ্কর যখন চলে আসে ঠিকানা মতে তখন কিন্তু রাত বা সন্ধ্যা দেখাচ্ছে, বাট সে কোথায় এত দূর গেছিল যে সেখান থেকে ফিরতে সন্ধ্যা হলো? আর যদি মেনেই নেই যে অনেক দূর অব্দি গেছিল, তাহলে আন্টি কিভাবে এমনি ঝুলে সারা রাস্তা এলো? ডিরেক্টর কি একবারও ব্যাপারটা আজব লাগলো না? গাড়ির ভিতরে যায়, আন্টি নেমেই সাইড হয়, ওদিক থেকে বিগবুলও আসে, দুজন এক হয়ে একটা গেট খুলে ভিতরে যাবে। আন্টি ডেকে ওঠে, বেটা আমি এখানেই আছি। বিগবুল অবাক, সে কে? শঙ্কর বলে, চিনি না। আপনি এখানে কি করছেন? যান এখান থেকে, যান। ঠিক আছে বেটা আমি যাচ্ছি। তারা তাদের কাজে লেগে পড়ে, গাড়ি আসে, মাল সামান লোড হচ্ছে, বিগবুল সব দেখছে। আন্টি আবার ডেকে ওঠে, বেটা আমি এখানেই আছি। কেমনটা লাগে বলুন? আসল বিগবুল তাকে এখান থেকে বের করে দিতে বলে। মানে যে ভিলেন নিজের বাবাকে ছাড়েনি, তার গুডাউনে একটা মহিলা এসেছে আর সে তাকে জাস্ট এখান থেকে বের করে দিতে বলছে। ব্যাপারটা জমলো। বেন্টলি তাকে বের করে দিতে যায়, ওদিকে এরাও এসে পড়ে। কিভাবে ঠিকানা পেল আল্লাহ মালুম। বিগবুল ব্যাংকের পাসওয়ার্ড দিতে বলে, যেটা সে পাল্টে ছিল শঙ্কর থাকা অবস্থায়, এখন তার ঠিক মতো সেটা আর মনে নেই। এটা সেটা অনেক কিছু বলতে বলতে জান্নাত আই লাভ ইউ দিলে ওপেন হয়। জান্নাত সেটা দেখে ফেলে। এর মাঝে পুলিশও সেখানে হাজির হয়, বাস শুরু হয় গোলাগুলি। জান্নাত তো পাসওয়ার্ড দেখলো, সে এখানে বসে কিছু একটা করতে থাকে। এরা এদের মতো মেরে যাচ্ছে, বেন্টলি দেখে সে কিছু করছে, সে এখান থেকে চিল্লাচ্ছে, আরে কি করছিস? ও দিদি ফাঁকা দিয়ে তাকে শুট করে দিন, তাইলেই তো হয়, চিল্লাতে হবে কেন? জান্নাত চলে যায়, বিগবুল এসে দেখে সব টাকা সে এরির অফিসিয়াল অ্যাকাউন্টে পার করে দিয়ে। বিগবুল রেগে যায়, জান্নাতকে মেরে ফেলতে বলে। বেন্টলি খুব জোশ নিয়ে তাকে মারতে যায়, তারপর দুই কবুতরের মাঝে হাতাহাতি হয়। আর এক সময় জান্নাত বেন্টলির কপালে টিকা দিয়ে দেয়, মানে তার খেল খতম, টাটা গুড বাই গায়া। এটা দেখে দুই বিগবুল রেগে যায়। বাচ্চা বিগবুল চায় জান্নাতকে ধরতে, জান্নাত দৌড় দেয়, কারণ সে তো তাকে মারতে পারবে না। আর না শঙ্করের মুডে আছে, দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতর দিয়ে এখানে আসে ওই আগের মতো। ভিড়ের মাঝ থেকে বিগবুল জান্নাতকে ডেকে একটা শুট করে, তার হাতে লাগে। তারপর উপরে যায় তাকে ধরতে, কাকু সামনে আসে, বিগবুল তাকেও একটা মারে, এটাও সাইডে লাগে। আবে শঙ্কর কি করছিস? জান্নাতকে মারতে। আবে ও তোর গার্লফ্রেন্ড বে, তুই বিগবুল না শঙ্কর? না সে মানছে না। কাকু এবার বিশাল টুইস্ট রিভিল করে, বিশাল মানে খুব বিশাল। কাকু শঙ্করকে বলছে, আবে তুই প্ল্যান করলি আর এখন তুই এসব করছিস? তখনই বিগবুল আসে, কিসের প্ল্যান? দুজন মিলে কাকুকে ধরে, বল কিসের প্ল্যান? কাকু বলে, হসপিটালে বিগবুলকে দেখে শঙ্করের একটা লোক, সে খবর দিলে শঙ্কর আমার সঙ্গে মিলে প্ল্যান বানায়। কি প্ল্যান? ডক্টরের মাধ্যমে আমরা সব রিপোর্ট পাল্টে দেই, তোর নাক দিয়ে রক্ত পড়বে যাতে তুই বুঝিস তোর টিউমার হয়েছে, সেই জন্য নার্স আমরা সেট করেছি, মেডিসিন ফিক্সড করা, এরপর তোকে বাধ্য করা ইন্ডিয়াতে আসতে। শঙ্করের প্ল্যান শুধু তোকে মারা নয়, তোর পুরো রাজ্য ডিস্ট্রয় করা। বিগবুল শঙ্করের দিকে তাকায়, শঙ্করের ভেতরের বিগবুল বলে সে এসব কিছু জানে না, হয়তো এটা শঙ্করের প্ল্যান। বিগবুল কাকুকে বলে, আচ্ছা ওসব ছাড়, তুই জাস্ট বল আমার সত্যি কি কোনো টিউমার নেই? কাকু বলে, না আমি মরবো না তাহলে? সে মহা খুশি। সেই খুশিতে দুজন জড়াজড়ি করে, বাট আসল বিগবুল নকলটাকে চাক্কু মেরে দেয়। আবে একটা লাথি মারে, শঙ্কর নিচে পড়ে যায়। ভাই কি করছো এইসব? বিগ বলে, এক রাজ্যে দুইটা রাজা থাকতে পারে না ব্রো, একজনকে তো মরতেই হবে। বিগবুল বলে, আচ্ছা তাই তো, চালা গুলি শেষ করে দেয় আমায়। গান নিয়ে বিগবুল মারতে যাবে, জান্নাত এসে বাধা দেয়। শঙ্কর এখনো তার মুডে ফেরেনি, আবার গান লোড করে। আন্টি কই থেকে যেন দৌড়ে আসে, হাত পা ধরে, সাহেব আমার ছেলেকে ছেড়ে দিন। বাট ততক্ষণে একটা বুলেট এসে শঙ্করের সাইডে লেগে যায়। বিগবুল আন্টিকে মারে যাতে সেও নিচে পড়ে যায়, আর এখান থেকে সেই ছোটবেলার চিনগুলো তার মাথায় আস্তে আস্তে আটতে থাকে। আর এখানকার এই পুরো পরিবেশটা শঙ্করের ছোটবেলার মতো হয়ে যায়, যখন তার মা মারা গেছিল। শঙ্কর বেহুশ তো হয়, বাট আন্টির ডাক তার কানে পড়ে, আর একটু পর সে হুঁশে ফেরে। তারপর আর কি হবে, একটু তুফান তোলে, তারপর একজন মারতে আসে, কিন্তু ভাই এখান থেকে তার গলা ধরে ফেলে। মানে মারতে আসা লোকের ত্রিশূলের চেয়ে ভাইয়ের হাত লম্বা, ভাবা যায়। এরপর ভাই তার মুডে ফেরে মারামারি করে, পেটে চাকু লেগেছে, বুকে বুলেট, তারপরেও শরীরে কোনো ক্লান্তি বা প্রবলেম হচ্ছে না, বরং শক্তি আরো বেড়ে গেছে। কত অসাধারণ চিন্তা ভাবনা। তো চুনোপুটি মেরে আর কি হবে, সেসব সাইডে রেখে চলুন বোয়াল মাছকে ধরি। ভাই বডি মডি বের করে ফুল জোশ, তার মাকে মেরেছে সেসব মনে করে। এদিক থেকে এরাও জোশ দিচ্ছে, মারো শঙ্কর মারো। আন্টির ব্যাপারটা বেশি ফানি লাগে। যাক, বিগবুলের হাতে একটা গান আসে, তাকে মারতে যাবে, শঙ্কর ভিড়ের মাঝে যায়, তারপর এখান থেকে উঠে ত্রিশূল ছুঁড়ে মারে, যেটা ভিতর দিয়ে পার হয়ে যায়। বিগবুল পড়ে যায়, শঙ্কর তার তালে থাকে। আর পিছনে কাকু বলে যে ডক্টর থমাস আসলে তাদেরই লোক, সে আগেই শঙ্করের ব্যাকআপ রেখেছে, শঙ্কর আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। ক্যামেরা তাদেরকেই ফলো করে, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ফাইনালি পথের পেঁচালি থামলো। আপনি জানেন মুভির সব থেকে ওয়ার্স্ট পার্টটা আমি আপনাদের দেখাইনি। আলী স্যারকে চেনেন? ফেমাস একজন কমেডিয়ান, তাকে কলিযুগের মুগলি বানিয়ে অযথা রান টাইম বাড়িয়েছে। মুভির সঙ্গে না তার কোনো কানেকশন, না ব্যাপারটা ফানি, আর না তার হাত পা রয়েছে। সিনগুলো দেখে এতটা রাগ উঠেছে বলার মতো না। আবার আলী স্যারের মতো একজন ফেমাস কমেডিয়ানকে এত বাজেভাবে ইউজ করেছে, তার জন্য আফসোসও লেগেছে।
রামপুদিরানি একজন স্টার, তার মতো হিরোর এই ব্যাপারগুলো মেনটেন করে মুভি সাইন করা উচিত, আই থিঙ্ক সো। যাক, মোট কথা হলো সায়েন্স পৃথিবীর পরিবর্তনে অনেক বড় অবদান রেখেছে বা সামনে আরো রাখবে। যে জিনিসটা আমাদের কল্পনাতে আনতেও আরো 20 বছর লাগতো, সায়েন্স সেটা এখন করে দেখাচ্ছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আশ্চর্য লাগে উপরওয়ালার সায়েন্স দেখে। তিনি কত সিস্টেম্যাটিক ভাবে আমাদের বানিয়েছে, কতটা মানানসই, কতটা মেকানিক্যাল ব্যাপার রয়েছে আমাদের মাঝে, চিন্তাই করা যায় না। আমরা স্মৃতি মনে রাখতে পারি, আমাদের সঙ্গে কোনো কিছু হলে সেটা স্টোর করে রাখতে পারি, ঠিক যেমন মেমোরি কার্ড বা পেন ড্রাইভ। ব্যাপারটা অবাক না? তার ছোট থেকে ছোট কোনো সৃষ্টি এতটা নিখুঁত, এতটা লজিক্যাল, ভাবলে মাথা ঘুরে যায়। কতটা মহাজ্ঞানী তিনি। এই জন্য সৃষ্টিকর্তা বলেছেন যে তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে নয়। সৃষ্টি নিয়ে চিন্তা করলে ঈমান বেড়ে যাবে, আর স্রষ্টা নিয়ে চিন্তা করলে পাগল হয়ে যাবে। তাই এখনো আমার সঙ্গে যারা কানেক্ট আছেন আপনাদের বলছি, মুভি দেখুন, যাই করুন না কেন, দিন শেষে যেন ধর্মের চর্চা, নিজ নিজ সৃষ্টিকর্তার প্রশংসা করতে আমরা ভুলে না যাই, মাথায় রাখবেন। আচ্ছা, তো যাওয়ার আগে ভিডিওর কমেন্ট বক্সে একটু হাত বুলিয়ে যান, লাইক শেয়ার করে যান, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু করে দিন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিংক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন। কেন অলসতা যে করেন আপনারা? আর উপরে যে বড়ি বিক্রি করা হয়েছে, হকারি করা হয়েছে, সেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট ইগনোর করুন, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।